যতই আমি প্রকৃতিকে দেখছি ততই মুগ্ধ হচ্ছি। অতি ধীরে ধীরে সুন্দরভাবে পরিকল্পিত পন্থায় প্রতিটি অঙ্গ পরিবর্তিত হয়। বিশেষ বিশেষ ক্ষেত্রে এই পরিবর্তন কখনো কখনো ভিন্ন প্রকৃতির হয়। এই পরিবর্তন ও পরিকল্পনা উর্বর কল্পনা শক্তির সাহায্যেই সম্ভব। কথাগুলো বলেছেন বিখ্যাত প্রকৃতি বিজ্ঞানী চার্লস ডারউইন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কথাগুলোর মাঝখানে এক জায়গায় আছে বিশেষ বিশেষ ক্ষেত্রে এই পরিবর্তন কখনো কখনো ভিন্ন প্রকৃতির হয়। আমরা এখন সেই ভিন্ন প্রকৃতির পরিবেশের মধ্যে আছি। করোনা ভাইরাস আমাদের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। এই অবস্থায় আমরা সবাই নিরাপদে থাকব, সুস্থ থাকব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার ক্লাস শুরু করছি। এত বিজ্ঞানী থাকতে আমি কেন আজ চার্লস ডারউইন সম্পর্কে বললাম বা তার দিয়ে শুরু করলাম? আজকে আমরা ন্যাচারালিজম বিষয়ে আলোচনা করব। এই ন্যাচারালিজম আসলে চার্লস ডারউইনের মতবাদের উপর ভিত্তি করেই প্রতিষ্ঠিত। সেজন্যই আমরা আজ চার্লস ডারউইন দিয়ে শুরু করছি। চার্লস ডারউইনের যে মতবাদ, আমরা প্রথমে সেই মতবাদটি একটু জেনে নেই। 1851 খ্রিস্টাব্দ চার্লস ডারউইন তার অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন গ্রন্থে প্রজাতির উদ্ভব সম্পর্কিত তত্ত্বের ব্যাখ্যা দান করেন। তার এই তত্ত্ব প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব নামে পরিচিত। তিনি বলেন, জীবন ধারণের জন্য জীবকে সংগ্রাম করতে হয়। এই সংগ্রামের উত্তীর্ণ হওয়ার পক্ষে অনুকূল কিছু প্রকরণ থাকে। এই প্রকরণগুলো প্রজননের মাধ্যমে পরবর্তী বংশে সঞ্চারিত হয় এবং তা ধীরে ধীরে পরিবেশে অভিযোজিত হয়। বেঁচে থাকার জন্য জীবজগৎকে নিরন্তর পরিবেশের সাথে সংগ্রাম করতে হয়। যারা এই পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারে না তারা বিলুপ্ত হয়ে যায়। উৎপত্তি হয় নতুন প্রজাতির। এভাবে পৃথিবী থেকে অনেক প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে এবং উদ্ভব হয়েছে নতুন প্রজাতির। ডারউইন একে বলছেন প্রাকৃতিক নির্বাচন এবং হারবার্ট স্পেন্সারের সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট বা যোগ্যতমর উদ্বর্তন। আমরা সবাই অর্থনীতিবিদ ম্যালথাসের নাম শুনেছি। অর্থনীতিবিদ ম্যালথাসের যে জনসংখ্যা তত্ত্ব, সেই তত্ত্বের সাথেও আমরা পরিচিত। উনি বলেছেন যে খাদ্য উৎপাদনের তুলনায় জনসংখ্যা বৃদ্ধির হার বেশি। এই জন্য মানুষকে বাঁচার জন্য, খাওয়ার জন্য সংগ্রাম করতে হয়। সংগ্রামে শক্তিশালীরাই জয়ী হয়। জীব অভিব্যক্তির ক্ষেত্রে মানব সভ্যতার ইতিহাসে ডারউইনের মতবাদ প্রবল আলোড়ন সৃষ্টি করে। মানব সৃষ্টি এবং মানব সভ্যতার অনুসৃতি নিহাতি একটি প্রাকৃতিক ঘটনা মাত্র। মানুষ যে সভ্যতার কালে কালান্তরে নিজেকে টিকিয়ে রাখতে পেরেছে, এটিও একটি প্রাকৃতিক ঘটনা। সেই হিসাবে মানুষ উন্নত একটি প্রাণী ছাড়া আর কিছুই নয়। জৈব প্রয়োজন ও তার তাড়নাতেই মানব জীবন অতিক্রান্ত হয়। মানুষের চরিত্র ও ভবিষ্যতের অনিবার্য পরিণতি নির্ভর করে দুটি প্রাকৃতিক শক্তির উপর, এক তার বংশগতি ও দুই তার সামাজিক পরিবেশ। বংশগতি থেকে একজন মানুষ তার ব্যক্তিগত চরিত্র, প্রবৃত্তি, আচার আচরণ পায় এবং তাকে গঠন করে মূলত তার সামাজিক পরিবেশ। আমরা এতক্ষণ
ডারউইনের যে মতবাদ বা তার প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব সে সম্পর্কে জানলাম। মূলত এখানে যে জিনিসটি দেখানো হয়েছে বংশগতি এবং সামাজিক প্রভাব, আমরা এই দুটি জিনিসই মূলত ন্যাচারালিজমে দেখব। এরপর আমরা হিপ্পোলিট তেইন না একজন ফরাসি সমালোচক তার রেস, মিলিউ ও মোমেন্ট ত্রিসূত্র এই সম্পর্কে একটু জানব, কারণ এই ত্রিসূত্ররও প্রভাব আছে ন্যাচারালিজমের উপর। রেস হচ্ছে অতীত ও সাংস্কৃতিক ঐতিহ্যের গতিবেগ। আমরা জানি যে প্রত্যেক সমাজ ব্যবস্থায় তার অতীতের রেশ এবং আগামী দিনের ভ্রূণ লুকায়িত থাকে। তাই আমরা এই রেস থেকে সেই জিনিসটা বুঝতে পারছি। এবার আমরা মিলিউ সম্পর্কে একটু জানব। মিলিউ হচ্ছে পরিস্থিতি বা পরিবেশ যা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জাতিগত মনোভাবকে পরিবর্তন করে। এই যে মিলিউ একটা পরিস্থিতি বা পরিবেশ যা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত মানুষের মনোভাবকে পরিবর্তন করে, এটির সাথে কিন্তু ওই ডারউইনের যে সামাজিক প্রভাব মানুষকে গড়ে তোলে বা তাকে নিয়ন্ত্রণ করে, সেটির সাথে মিল আছে। মোমেন্ট হলো সময়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা আমাদের মূল আলোচনায় চলে আসলাম। আমরা আজ ন্যাচারালিজম বিষয়ে আলোচনা করব। ন্যাচারালিজম বিষয়ে আলোচনায় আমরা যে জিনিসগুলো দেখব সেগুলো হচ্ছে ন্যাচারালিজম কি, ন্যাচারালিজমের সংজ্ঞা, ন্যাচারালিজম ধারাটির জন্ম, ন্যাচারালিজমের নির্দেশিত পথ, ন্যাচারালিজম ও রিয়ালিজম ও ন্যাচারালিজমের পার্থক্য, সাহিত্যিক ও দার্শনিকদের মতামত আলোচনা, ন্যাচারালিজমের বৈশিষ্ট্য। ন্যাচারালিজমের বাংলা যথোচিতবাদ। ন্যাচারালিজমের বাংলা যথোচিতবাদ। বাস্তববাদ থেকে যথোচিতবাদ বা ন্যাচারালিজমের উদ্ভব। 19 শতকের অর্থনীতিতে ধনতন্ত্রের বিকাশ, ডারউইনের বিবর্তনবাদ, কোতের ধ্রুববাদ, বস্তুবাদী দর্শন ও অর্থনীতি ইত্যাদি থেকেই মূলত ন্যাচারালিজমের উৎপত্তি। চারুশিল্প থেকে সংগৃহীত এই মতবাদ প্রথম সাহিত্যে ব্যবহার করেন এমিল জোলা। আমরা প্রথমেই ডারউইনের বিবর্তনবাদ সম্পর্কে জেনেছি। আমার রিয়েলিজম বিষয়ে যখন আমি ক্লাস শুরু করি তখন আমরা কোতের ধ্রুববাদ সম্পর্কে জেনেছিলাম, আর ধনতন্ত্রের বিকাশ, পুঁজিবাদ সম্পর্কেও আমরা আলোচনা করেছি। পুঁজিবাদের পরিভাষা হচ্ছে ধনতন্ত্র, সেটি সম্পর্কেও আমরা জেনেছি। আমাদের সবগুলো বিষয় যেহেতু জানা, সেহেতু ন্যাচারালিজম বুঝতে খুব একটা কঠিন হওয়ার কথা নয়। এমিল জোলা সাহিত্যে প্রথম এই ধারাটি ব্যবহার করেন। এটি আসলে বাস্তববাদের রকম হেরফের। আমরা এই প্রসঙ্গে একটু এমিল জোলা সম্পর্কে একটু জেনে নেই। এমিল জোলা মূলত ফরাসি ঔপন্যাসিক। এমিল জোলা ফরাসি ঔপন্যাসিক। তার জন্ম মৃত্যুর সাল আমরা স্লাইডে দেখতে পাচ্ছি। উনি খুব নামকরা সাহিত্যিক ছিলেন। তাকে ঔপন্যাসিক বলা হয়। তিনি 2 বার নোবেল সাহিত্যের জন্য মনোনীত হয়েছিলেন। এবার আমরা তার ন্যাচারালিজমে আসার কারণ আমরা আগে জেনেছি যে উনি প্রথমে রোমান্টিক ধারার লেখক ছিলেন, কিন্তু পরবর্তীতে ডারউইনের বিবর্তনবাদে তিনি এতটাই মুগ্ধ হয়েছিলেন যে ন্যাচারালিজমে আকৃষ্ট হয়ে যান তিনি। এমিল জোলার ট্রেসি রেকুইন বইটিতে 1867 সালে প্রথম ন্যাচারালিজম শব্দটি ব্যবহার করেন। 1880 সালে
প্রকাশিত জোলার দ্য এক্সপেরিমেন্টাল নোবেলকে যথাস্থিতবাদের দলিল বা ম্যানিফেস্টো বলা হয়। তাহলে আমরা জানলাম যে এটি প্রথম কখন ব্যবহার করা হয় এবং এই যে ন্যাচারালিজমের দলিল বা ম্যানিফেস্টো বলা হয় যে দ্য এক্সপেরিমেন্টাল নোবেল, সেই বইটির নামও আমরা জানতে পারলাম। এবার আমরা ন্যাচারালিজমের সংজ্ঞা কি সেটা একটু দেখি। যথাস্থিতবাদ এক ধরনের সাহিত্য তত্ত্ব বা সাহিত্য নির্মাণ কৌশল, যেখানে নৈবর্তিক ও নিরাসক্ত দৃষ্টিতে মানব দৃষ্টির বৈজ্ঞানিক বিশ্লেষণ করা হয়। ন্যাচারালিজম সম্পর্কে পল এলিক্সেস বলেন, ন্যাচারালিজম বিশেষ কোনো রচনা রীতি নয়। ন্যাচারালিজম হচ্ছে জীবন সম্পর্কে পৃথক এক ধরনের ওয়ে অফ থিঙ্কিং, অফ সিইং, অফ রিফ্লেক্টিং, অফ স্টাডিং, অফ মেকিং এক্সপেরিমেন্টস এ নিড টু অ্যানালাইজ ইন অর্ডার টু নো। এখানে পল এলিক্স যেটা বলছেন যে ন্যাচারালিজম বিশেষ কোনো রচনা রীতি নয়, এটি জীবন সম্পর্কে এক ধরনের ভাবনা, দেখা, অধ্যয়ন করা এবং জীবনকে জানার জন্য বৈজ্ঞানিক বিশ্লেষণ করা। আমরা আরও একটি সংজ্ঞা দেখব ন্যাচারালিজম সম্পর্কে। নিবিড় বাস্তবানুগত্য, প্রকৃতি এবং মানব জীবনের বিভিন্ন তুচ্ছ দিকগুলোর যথাযথ রূপ বৈজ্ঞানিক দৃষ্টিতে যে সাহিত্যে ব্যাখ্যা করা হয় তাকে যথাস্থিতবাদ বলে। রসায়নবিদ যেমনভাবে বস্তু বিশ্বের সমস্ত যৌগকে কতিপয় মৌল উপাদানে বিশ্লিষ্ট করেন, তেমনিভাবে সাহিত্যিক আবেগ ও সংবেদনকে সাহিত্যে বিশ্লিষ্ট করবেন। এটি আসলে ন্যাচারালিজমের উদ্দেশ্য। ধারাটির জন্ম আমরা জানি যে এমিল জোলা এই ন্যাচারালিজমের প্রবর্তক, কিন্তু তারপরেও এছাড়া আরও যেসব সাহিত্যিক এই ধারায় ছিলেন তাদের দু একজনের নাম দেখব এখন। ক্রাইলাভ, কান্টেমির, কথাশিল্পী গোগল, নাট্যকার অস্ট্রোভস্কি প্রমুখ শিল্পীদল অবচেতন মনের স্বপ্নের নীলাভ মায়াবী ভুবন থেকে মুক্ত হয়ে বাস্তবতার কথা বলতে চাইলেন। এই বাস্তবতাকে তারা দাঁড় করালেন বিজ্ঞানের ভিত্তির উপর। গবেষকদের অভিমত যথাস্থিতবাদের উৎপত্তি মূলত ডারউইনের মতবাদের উপর ভিত্তি করে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে রোমান্টিকতা, আধ্যাত্মিকতা, এই যে অতিপ্রাকৃত যে বিষয়গুলো সেগুলো বাদ দিয়ে বাস্তব বিষয় নিয়ে যে সাহিত্য লিখতে চাইলেন, সেই ধারা থেকে এই ন্যাচারালিজমের উৎপত্তি। এবং আমরা এই শিল্পীদেরকে দেখলাম যে তারা মূলত এই ধারায় তাদের লেখা লিখলেন এবং সাহিত্যের নতুন একটি ধারা সৃষ্টি করলেন। যথাস্থিতবাদের নির্দেশিত পথ। উপন্যাসের লেখক স্বাভাবিকভাবে নিবিষ্ট মনে পর্যবেক্ষণ করবেন জীবনের ছোট বড় সকল আচরণ, মেজাজ, প্রবণতা, আবেগ ও সংবেদনশীলতা, কিন্তু এগুলোর সঙ্গে এমিল জোলা যেটি যোগ করলেন যে লেখক জীবনকে সবকিছুকে ব্যাখ্যা করবেন বৈজ্ঞানিক দৃষ্টি থেকে এবং বাদ দিবেন সমস্ত প্রকারের অবৈজ্ঞানিক বিষয়কে। এমিল জোলা মানুষের আধ্যাত্মিক, অতীন্দ্রিয় বা স্বর্গীয় কোনো সত্তায় বিশ্বাসী নন। তিনি তার লেখায় তুলে ধরেছেন মানুষের প্রাত্যহিক জীবন, কামনা বাসনা, লোভ লালসা, হিংসা, বিদ্বেষ ইত্যাদি। তার কাছে মানুষের এই সত্তাগুলো সত্য। এমিল জোলার এই ধারাটি বৈজ্ঞানিক যথাস্থিতবাদ নামে পরিচিত। আমরা আগেই বলেছিলাম যে কোতে ধ্রুববাদের প্রভাব আছে, সেটি আমরা দেখতেই পাচ্ছি
যে অগাস্ট কোত তিনি যেমন স্বর্গ, আত্মা, অতীন্দ্রিয়বাদ বা অমরতায় বিশ্বাসী ছিলেন না, তেমনি এমিল জোলাও এগুলো বিশ্বাস করতেন না এবং তিনি বাস্তব ঘটনাকে সাহিত্যে নিয়ে আসলেও সেগুলো মানে বৈজ্ঞানিক বিশ্লেষণের মাধ্যমে সাহিত্যে উপস্থাপনের বিষয়ে গুরুত্ব দিয়েছেন। এমিল জোলাও মনে করেন লেখার মধ্যে লেখকের ব্যক্তিত্ব প্রকাশ পাবে, সেই জন্যই তিনি লেখকের মেজাজ, রুচি ও দৃষ্টিভঙ্গি নির্মাণে বিশেষ দৃষ্টি প্রদানে আহ্বান জানিয়েছেন। এমিল জোলা লেখকের ব্যক্তিত্বকে খুব বেশি গুরুত্ব দিতেন, সেজন্য তিনি মনে করেন যে লেখায় লেখকের ব্যক্তিত্ব প্রকাশ পাবে। এই ব্যক্তিত্ব প্রকাশ পাবে সেজন্য লেখককে কি করতে হবে, নিজের রুচি, মেজাজ এগুলোর দিকে বিশেষ দৃষ্টি দিতে হবে। এ বিষয়ে একটু কথা বলি। আমরা হিপ্পোলিট তেইনের কথা পড়েছি আগে, বা প্রথমে আমরা দেখেছি এই তেইনের সাথে এমিল জোলার যে মতপার্থক্য সেখানে হলো যে তেইন লেখকের ব্যক্তিত্বে গুরুত্ব দিতেন না, কিন্তু এমিল জোলা লেখকের ব্যক্তিত্ব গুরুত্ব দিতেন। এবার আমরা দেখব যথাস্থিতবাদীদের স্পষ্ট উচ্চারণটা আসলে কি ছিল। সমাজ যুক্তি ও বুদ্ধি শাসিত নয়, নীতি ও আদর্শ সবই মিথ্যা, ইন্দ্রিয়ের বাইরে কিছুই নেই, মানুষ হলো প্রপঞ্চের একটি বিশেষ রূপ। এবার আমরা রিয়ালিজম ও ন্যাচারালিজমের যে পার্থক্য সেটা আমরা মূলত দেখব। আসলে রিয়ালিজম থেকেই ন্যাচারালিজমের উৎপত্তি হয়েছে। শুরুতে এর ভিতরে ওরকম পার্থক্য স্পষ্ট ছিল না। আমরা আমাদের আলোচনার শেষ প্রান্তে এসে পার্থক্যটা বুঝতে পারবো। এখনো আমাদের কাছে পার্থক্যটা স্বচ্ছ নয়। রিয়ালিজম ও ন্যাচারালিজমের পার্থক্য শুরুতে রিয়ালিজম ও ন্যাচারালিজমের মধ্যে পার্থক্য স্বচ্ছ ছিল না। রিয়ালিস্ট ও ন্যাচারালিস্ট উভয়ের মূল বিশ্বাস শিল্প মূলত অনুকৃতিমূলক এবং প্রাত্যহিক সত্যের রূপায়ণ। শিল্প হচ্ছে বাস্তবে বিশ্বস্ত রূপ। শিল্প কি? বাস্তবে বিশ্বস্ত রূপ। এই যে শুরুতে রিয়ালিজম এবং ন্যাচারালিজম এটার মধ্যে পার্থক্য ছিল না, এ প্রসঙ্গে আমি একটু কথা বলি। আমরা আগেই পরিচিত হয়েছিলাম ফ্লোবিয়ারের মাদাম বোভারি বইটির সাথে। এই বইটির সম্পর্কে বুরুনেতিয়ের নামক একজন সমালোচক তার একটি প্রবন্ধ লা রোমান ন্যাচারালিস্ট, এই প্রবন্ধে উনি 30 পৃষ্ঠায় বলেছেন যে মাদাম বোভারি একটি রিয়েলিস্টিক নোবেল। আবার 302 পৃষ্ঠায় উনি বলেছেন যে এটি হচ্ছে ন্যাচারালিজমের অগ্রদূত, মানে মাদাম বোভারি হচ্ছে ন্যাচারালিজমের অগ্রদূত। এবার রিয়ালিজম সম্পর্কে, রিয়ালিজমের সংজ্ঞা আমরা আগে জেনেছিলাম, তারপরও আবার একটু জানি। জগৎ, জীবন ও প্রকৃতিকে বাস্তবনিষ্ঠ ও যথাযথ রূপে চিত্রিত করাই হলো রিয়ালিজম। এই ধরনের সাহিত্যে রোমান্টিক ভাবকল্পনা, আদর্শবাদ, দূরগামী ও অতিলৌকিক বিষয় ও রহস্য ইত্যাদির পরিবর্তে বস্তু জগতের বহিরঙ্গের ছবি অঙ্কন করা হয়। এবার আমরা বুঝতে পারবো যে রিয়ালিজম ও ন্যাচারালিজমের পার্থক্য কোথায়। রিয়ালিজম ও ন্যাচারালিজমের পার্থক্য নির্দেশ করতে গিয়ে ডক্টর শুদ্ধ সত্য বসু বলেন, রিয়ালিজমের যথার্থ বিচারের সঙ্গে যখন সামাজিক প্রভাব মিশানো হয় এবং প্রাণী হিসাবে মানুষকে প্রাকৃতিক জগতের পরিবেশে বিচার করা হয়, তখনই তা ন্যাচারালিজমের আওতাভুক্ত হয়। আমরা এবার নিশ্চয়ই বুঝতে পারছি যে রিয়ালিজম আর ন্যাচারালিজমের পার্থক্য কোথায়। যে
রিয়েলিজমের সাথে যথার্থ প্রভাবের সাথে যখন সামাজিক প্রভাব মেশানো হয়, এই সামাজিক প্রভাবের সাথে কিন্তু ডারউইনের যে সামাজিক পরিবেশের কথা বলেছেন সেটার কিন্তু আমরা মিল দেখতে পাই। এবং মানুষকে প্রাকৃতিক জগতের পরিবেশে বিচার করা, এটিও কিন্তু ন্যাচারালিজমের একটি বৈশিষ্ট্য। এখানে আরো একটি কথা মনে রাখতে হবে, বাস্তবতা বা প্রকৃতিতে যা আছে তা নিয়ে সাহিত্য রচনা করলেই তাকে ন্যাচারালিজম বলা যাবে না। অপরিহার্যভাবে থাকতে হবে বিজ্ঞান নির্ভর দৃষ্টি দিয়ে জীবন, জীবনের বস্তু এবং পরিবেশকে বিশ্লেষণ করা। এবার আমরা সাহিত্যিক ও দার্শনিকদের মতামত আলোচনা করব। মাদাম বোভারির রচয়িতা হলবিয়ার বলেন, শিল্পী হবেন ঈশ্বরের মতো সর্বজ্ঞ এবং অদৃষ্ট। নিজের মত প্রকাশে সাহিত্যিকের কোনো স্বাধীনতা নেই। ঈশ্বর কি কখনো কোথাও নিজের মত প্রকাশ করেন? ঘৃণা নয়, প্রেম নয়, বৈজ্ঞানিক নিরপেক্ষতা কাম্য। এটাও আমরা আগে দেখেছি যে নিজের অনুকৃতিমূলকের কথা বলা হয়েছে। বিশ্বস্ত সাহিত্য হলো বিশ্বস্ত প্রতিরূপ, সেটা বলা হয়েছে যে ন্যাচারালিস্ট সাহিত্য। এবং বৈজ্ঞানিক নিরপেক্ষতার কথা বলা হয়েছে যে সবকিছু বিজ্ঞানের দৃষ্টি দিয়ে বিশ্লেষণ করতে হবে। এবার আমরা আরো দুইজন সাহিত্যিকের কথা বলবো, এডমন্ড অ্যান্ড জুলিস ডি গোকুর, যারা গোকুর ভ্রাতৃদ্বয় নামে পরিচিত। ওনারা বলেছেন যে ইতিহাস যেমন প্রাপ্ত ঘটনার দলিল থেকে লেখা হয়, তেমনি এ যুগের সাহিত্য লেখা হবে ঘটমান বস্তু থেকে। এমিল জোলা বলেন, লেখক হবেন একজন বৃক্ষনাগারের বৈজ্ঞানিক এবং তিনি বংশগতি ও সামাজিক পরিবেশের পটভূমিতে মানুষকে দেখবেন। লেখকের ব্যক্তিত্ব ও আলোকিত রচনার প্রতি জোলার আগ্রহ ছিল। তার মতে রচনার মৌলিকতা নির্ভর করে বাস্তব জগৎ সম্পর্কে শিল্পীর ব্যক্তিগত বোধের যথাযথ প্রকাশে। আমরা এমিল জোলার মতবাদ দেখতে পেলাম যে শিল্পী কি হবে, একজন বৃক্ষনাগারের বৈজ্ঞানিক হবেন। তিনি যে লেখা লিখবেন সেখানে বংশগতি ও সামাজিক পরিবেশের পটভূমি থাকতে হবে এবং লেখকের লেখা এবং তার ব্যক্তিত্বর প্রতি জোলার খুব আগ্রহ ছিল। এই জন্য তিনি বিশ্বাস করতেন যে লেখক যদি কোনো কিছু বাস্তবসম্মতভাবে তার লেখায় উপস্থাপন করতে পারে তাহলে সেই লেখায় মৌলিকত্ব থাকবে। এখানে তার লেখকের যথাযথ বোধের কথা বলেছেন যে লেখক যথাযথ বোধের মাধ্যমে তার বিষয়গুলো উপস্থাপন করবেন। এমিল জোলা রিয়েলিস্টদের থেকে পৃথক কেউ ছিলেন না। তিনি শ্রমিক, মধ্যবিত্ত এবং বিভিন্ন স্তরের মানুষের ছবি ফুটিয়ে তুলতে চেয়েছিলেন, কিন্তু তিনি মার্কস ও এঙ্গেলসের সমাজবিদ্যার সাথে পরিচিত ছিলেন না। তাই তিনি মানুষকে ফুটিয়ে তুলতে লাগলেন বংশানুক্রম ও পরিবেশ নিয়ন্ত্রিত অসহায় নিষ্ক্রিয় জীব মূর্তিতে। এমিল জোলা আসলে জানতেন মানুষের সাধারণ মানুষের কথা, শ্রমিকদের কথা, কিন্তু তার মার্কস এবং এঙ্গেলসের যে সমাজ বিদ্যা তার সাথে তার সেরকম জানা ছিল না সেই বিষয়গুলো। এই জন্য তিনি এই ডারউইনের বিবর্তনবাদ, যেটা আমরা দেখলাম যে মানুষকে সেই অনুযায়ী ফুটিয়ে তুললো, এই যে মানুষকে সে নিষ্ক্রিয় জীবমূর্তিতে উপস্থাপন করলো, এটা আমরা দেখলাম। এরপরে এমিল জোলা ধনতন্ত্রের কুফল সম্পর্কে সচেতন ছিলেন। মানুষের অসহায়ত্ব তিনি মর্ম দিয়ে উপলব্ধি করেছেন, কিন্তু তাকে মানতে হয়েছে ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থা। তিনি জনগণের ক্ষমতায় বিশ্বাসী ছিলেন। এমিল জোলা, কিন্তু জনগণের ক্ষমতায় বিশ্বাসী থাকার পরেও তিনি যে ন্যাচারালিজমের জনক, সেই ন্যাচারালিজমে 19 শতকের নৈরাশ্যপীড়িত দুঃখ দুর্দশা গ্রস্ত মানুষের
কথাই তিনি ফুটিয়ে তুলেছিলেন। যে বৈজ্ঞানিক দৃষ্টি দিয়ে জীবন ও জগৎকে দেখেছেন নেসেলেসরা, সেই বিজ্ঞানের সর্বময় প্রভুত্বের জন্যই তারা নৈরাশ্যের সাথে সবকিছু বিচার করেছেন। এমিল জোলা যে সাহিত্য রচনার কথা বলেছেন সেটা কিন্তু বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়ে, কিন্তু এই বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়ে তিনি সাহিত্য রচনার কথা বলেছেন এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়ে তিনি সবকিছু দেখেছেন, কিন্তু এই বিজ্ঞানের কারণেই তিনি আবার নৈরাশ্য ছবি তুলেছেন। কারণ কি, যে বিজ্ঞানকে সেবাদাসে পরিণত করতে যে সাধারণ মানুষকে পরিণত করা হলো যন্ত্রদাসে। এটি মূলত হয়েছিল অতিমাত্রায় ধনতন্ত্রের প্রকাশের কারণে। জীবন সম্পর্কে নেসেলেসরা নিরাশ হলেও মাঝে মাঝে সংস্কার কামনা করেছেন। এই বিজ্ঞানের কে যারা সেবাদাসে পরিণত করেছিল, এই জন্য সাধারণ মানুষের ভিতরে যে নৈরাশ্য, সেটাই কিন্তু আসলে নেসেলেসরা ফুটিয়ে তুলেছিলেন তাদের লেখায়। আমরা সমারসেট মোমের অফ হিউম্যান বন্ডেজের ফিলিপ ক্যারির মুখে যে কথা শুনতে পাই, সেটি আসলে এই ন্যাচারালিজম বা যথাস্থিতবাদীদের দর্শন বলে মনে করা হয়। সেখানে বলা হচ্ছে জীবনের কোনো মানে নেই, জীবনে কোনো সিদ্ধি লাভ হয় না। মানুষ জন্মগ্রহণ করুক আর নাই করুক, বেঁচে থাকুক বা নাই থাকুক, তাতে কিছু আসে যায় না। মানুষের কোনো বৈশিষ্ট্য নেই, মরণের পরেও তার কোনো অবশিষ্ট কিছু থাকে না। এটি আসলে এই নেসেলিস্টদের এটা হচ্ছে দর্শন। জীবন সম্পর্কে নেসেলিস্টরা নিরাশ হলেও মাঝে মাঝে সংস্কার কামনা করেছেন। এবার আমি একটু সংস্কারের বিষয় বলি। যে থিওডর ড্রেসার নামক একজন আমেরিকান লেখক, তিনি কিন্তু এই সংস্কারের বিষয় বলেছেন যে নিষ্ঠুরতা জীবনে ও সমাজে সত্য, সেই নিষ্ঠুরতার জন্য সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থাকে লেখক ঘৃণা করতে পারেন। যে নিষ্ঠুরতা জীবন ও সমাজে সত্য, সেই নিষ্ঠুরতার জন্য সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থাকে লেখক ঘৃণা করতে পারেন। এখানে একটু কথা বলি যে আমি আগের ক্লাসে যে উৎপাদন ব্যবস্থা দেখিয়েছিলাম, সেই উৎপাদন ব্যবস্থার উপরেই কিন্তু মূলত সমাজ ব্যবস্থায় সাধারণ মানুষ কেমন আছে বা যারা উৎপাদন ব্যবস্থার সাথে জড়িত আছে সেটা তারা কেমন থাকে সেটা আমরা জানতে পারি। কোনো সমাজ ব্যবস্থাকে জানতে হলে আমি বলেছিলাম যে তার শ্রম নিয়োগ পদ্ধতি, উদ্বৃত্ত সম্পত্তির আহরণ ও বন্টন পদ্ধতি এবং ক্ষমতার বিন্যাস জানা প্রয়োজন। সেই জিনিসটাও কিন্তু আমরা এখানে দেখি যে অর্থনৈতিক ব্যবস্থার কথা বলা হয়েছে। এরকম অর্থনৈতিক ব্যবস্থাকে লেখক কি করতে পারেন? ঘৃণা করতে পারেন। ভোগ সুখের কামনা, অন্যের উপর প্রভুত্ব বিস্তার সমালোচক হলেও মানুষ সম্পর্কে কোনো আশার কথা না শোনালে লেখক এক দেশ দোষী হতে বাধ্য। অর্থনৈতিক শোষণ, ব্যবসায়ীদের যোগ্যতম উদ্বর্তন তত্ত্বে বিশ্বাস, ব্যাংক ব্যবস্থার ক্রমপ্রসার, উৎকট যান্ত্রিকতা ও ধনতন্ত্রের অবাধ বিকাশ 19 শতকের ব্যক্তি জীবনে যে সংকট সৃষ্টি করেছিল তার প্রকাশ নেসেলিজমে। তাহলে আমরা কি দেখলাম? যে একজন লেখক সে যদি শুধু ভোগ সুখের কথা লিখেন, কামনা বাসনার কথা লিখেন কিংবা সাধারণ মানুষের কথা লিখেন, তাহলে এক দেশ দোষী হতে বাধ্য। কিন্তু এখানে একটা কথা আছে, যে সমস্যাটা ছিল রিয়ালিস্ট লেখকদের ভিতরে, সেই সমস্যা আমরা নেসেলিস্ট লেখকদের ভিতরেও দেখতে পাই। যে তারা তাদের লেখায় প্রতিবাদ ছিল কিন্তু প্রতিকার ছিল না। এটা একটা বিষয় আমরা দেখতে পাই।
এবং এই যে আমরা যে সমাজের কথা আমরা বলছি সেখানে যোগ্যতম উদ্বর্তন, এখানে একজনরা তারা কি করবে, তারা অর্থনৈতিক ব্যবস্থার শীর্ষে থাকবে এবং বাকি মানুষদেরকে শোষণ করবে। এই জিনিসগুলোই হচ্ছে মূলত ধনতান্ত্রিক সমস্যার প্রথম যে সমস্যা সেটাই বলা হয়েছে এখানে। ন্যাশনালিস্টরা ধনতান্ত্রিক ব্যবস্থার কুফল নানাভাবে বিচার করলো, যেহেতু তাদের পাত্রপাত্রীরা এই সমাজ ও এই পরিবেশ প্রভাবিত, অর্থাৎ তারা সমাজে প্রচলিত কথায় আত্মনিবেদন না করে বিদ্রোহ ঘোষণা করতে পারে সে সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। যে আমি আগেই বলে ফেলেছি যে যে সমাজ ব্যবস্থার পাত্রপাত্রী এই ন্যাশনালিস্ট সাহিত্যে উপস্থাপন করা হয়েছে তারা কিন্তু ওই শোষিত সমাজ ব্যবস্থারই মানুষ। তারা ইচ্ছা করলে বিদ্রোহ ঘোষণা করতে পারে, কিন্তু সেই বিদ্রোহ ঘোষণার কথা না বলেছেন রিয়ালিস্টরা, না বললেন ন্যাশনালিস্টরা, এই কাজটি আসলে করলেন সোশ্যালিস্টরা। ন্যাশনালিস্টরা যে নিরপেক্ষতার মহিমা দাবি করেছেন তা কি যথার্থ? শিল্পী কোনো প্রাত্যহিক সত্যর অনুকারক নয়। প্রথমে নির্বাচন, তারপর রূপায়ণ, তবেই শিল্পের জন্ম। সুতরাং কোনো শিল্প পুরোপুরি নিরপেক্ষ হতে পারে না। এটা কিন্তু আমরা সঙ্গ থেকেই প্রথম বলি যে প্রথমে কি করতে একজন শিল্পী কোনো ঘটনা কি করে, নির্বাচন করে, তার পারিপার্শ্বিকতা থেকে নির্বাচন করে, তারপরে সেটা কিন্তু সে রূপায়ণ করে। সে কিন্তু কোনো কিছু জাস্ট উঠিয়ে বসিয়ে দেয় না। সো এখানে পুরোপুরি নিরপেক্ষ শিল্পী হতে পারে না। এবং বিজ্ঞানের কথা যেটা বলা হয়েছে, ন্যাশনালিস্টরা বিজ্ঞানের সত্যকে সাহিত্যে আমদানি করতে চেয়েছেন, কিন্তু বিজ্ঞানের জগতেও গবেষককে তার লক্ষ্যে পৌঁছাতে প্রতিষ্ঠিত তত্ত্বকে সত্য বলে ধরে নিতে হয় এবং বর্জন করতে হয় অপ্রাসঙ্গিকতাকে। তাহলে আমরা বুঝলাম যে কোনোটি হুবহু করা সম্ভব নয়। এবার আমরা ন্যাশনালিজমের বৈশিষ্ট্য দেখব। আসলে সংজ্ঞা এবং সাহিত্যিকদের মতামত আলোচনার ভিতরেই আমরা বৈশিষ্ট্য পেয়ে যাই, এখানে নতুন করে বলার কিছু থাকে না। তারপরেও তোমরা যারা শিক্ষার্থী তারা এটি পছন্দ করো যে শিক্ষকরা এটিকে একটু সর্ট আউট করে দিক, সেজন্য একটু এই ব্যবস্থা। প্রাথমিক জীবনের খুঁটিনাটি সবকিছুর যথাযথ রূপায়ণ করে ন্যাশনালিস্টরা। প্রাথমিক জীবনের খুঁটিনাটি সবকিছুর যথাযথ রূপায়ণ করেন ন্যাশনালিস্টরা। সামাজিক অর্থনৈতিক দুর্যোগ, মানুষের জীবনের অসহায়ত্ব, কামনা বাসনার উত্তেজনা ও ইন্দ্রিয়াতুরতা একেবারে স্পষ্ট ও বাস্তবসম্মতভাবে চিত্রায়ন করেন ন্যাশনালিস্টরা। সামাজিক অর্থনৈতিক দুর্যোগ, দুর্যোগ কিন্তু প্রাকৃতিক দুর্যোগও হয়। সেই প্রাকৃতিক দুর্যোগের প্রভাব কিন্তু সমাজে এবং অর্থনীতিতে পড়ে, কিন্তু আমরা সেদিকে না যেয়ে আমরা দেখছি যে আমাদের যারা ন্যাশনালিস্ট লেখক তারা মূলত সামাজিক অর্থনৈতিক দুর্যোগের কথা বলেছেন এবং এর ফলে মানুষের জীবনের যে অসহায়ত্ব বা অসহায় অবস্থার সৃষ্টি হয়, তারপরে কামনা বাসনার উত্তেজনা ও ইন্দ্রিয়তা, এই বিষয়গুলোই তাদের লেখায় ফুটিয়ে তুলেছেন। ন্যাশনালিস্টরা মানুষের পাশবিক লোভ, লালসা, যৌনতা ও হিংসার তাড়নাকে যথেষ্ট খোলামেলাভাবে তাদের গল্পে দেখিয়েছেন। এই কথা কিন্তু এমিল জোলাও বলেছেন যে মানুষের যে হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা এটা কিন্তু সত্য। সেই মানুষের ভিতরে যে জিনিসগুলো সত্য অবস্থায় থাকে সেই বিষয়গুলো তারা তাদের সাহিত্যে তুলে ধরেছেন এবং এই কারণে কিন্তু তাদের লেখা অনেক ক্ষেত্রে অশ্লীলতার দায়ে অভিযুক্ত হয়েছে। ন্যাশনালিস্ট উপন্যাস ও নাটক সাধারণত ট্র্যাজেডিক পরিণতিতে পৌঁছায়। এরও একটা কারণ আছে যে আমরা বলেছি যে ট্র্যাজেডিক যে এই ন্যাশনালিস্ট যে সাহিত্যিক তা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখলাম যে নৈরাশ্য ভরপুর, মানে লেখকের যে পাত্রপাত্রী থাকে তাদের কোনো আশা থাকে না। আশা না থাকলে মানুষ নৈরাশ্যে ভরপুর হয় এবং সেক্ষেত্রে তাদের লেখাও কিন্তু এরকম ট্র্যাজেডিক পরিণতিতে পৌঁছায়।
সামাজিক পরিবেশ ও পরিস্থিতির বহুমুখী চাপে পাত্রপাত্রীরা বিপর্যস্ত ও চূর্ণ হয়। সামাজিক পরিবেশ ও পরিস্থিতির বহুমুখী চাপে পাত্রপাত্রীরা বিপর্যস্ত ও চূর্ণ হয়। সমাজ এবং অর্থনৈতিক ব্যবস্থার কারণে পাত্রপাত্রীরা প্রথমে হতাশায় ভোগে এবং তারা বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত হয় এবং সেগুলো করার পরে তারা আরও বেশি বিপর্যস্ত হয়ে যায় এবং সেই জন্যই কিন্তু তারা চূর্ণ বিচ্ছিন্ন বেশি হয়ে যায়। পরীক্ষাগারে একটি নমুনা হিসাবে নেচারিস্টরা চরিত্রকে উপস্থাপন করেন, মানে বিজ্ঞানের দৃষ্টিতে তারা চরিত্রকে বিশ্লেষণ করেন। তারা মানুষের অন্তরীণ পাশবিক চৈতন্যের নানা রূপভেদ দেখান, যেমন আত্মহত্যা, পতিতাবৃত্তি, মদ্যপান ইত্যাদি। এগুলো কিন্তু ওই যে আমরা যে হতাশা নৈরাশ্যের কথা বললাম তার থেকেই এই জিনিসগুলো আসে। মানুষের ভিতরে যে বিষয়গুলো, খারাপ বিষয়গুলো সুপ্ত থাকে, সেই বিষয়গুলো আমরা করতে দেখি, বা পরিবেশ পরিস্থিতি মানুষকে অনেক কিছু করতে বাধ্য করে। নেচারিস্টরা মানব শক্তির কোনো মহত্ব বা গৌরবের কোনো সম্ভাবনা দেখান না, যেটা আমরা অনেক সাহিত্যে দেখতে পাই, কিন্তু নেচারিস্ট সাহিত্যে এরকম কিছু দেখতে পাই না যে মানব শক্তির কোনো মহিমা বা মহত্ব এখানে আমরা দেখতে পাই না। নেচারিস্টদের লেখা বুদ্ধি জাত, হৃদয় জাত নয়, তবে নেচারিস্টরা কারো কারো লেখায় মাঝে মাঝে বিস্ময়কর বা দেখা যায় মিশ্রণ করতে থাকে আবেগ ও অতিপ্রাকৃত চেতনা। আমরা প্রায় আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। এবার আমরা দেখব যে নেচারিজম সাহিত্য আসলে সমাজে বা সাহিত্য অঙ্গনে কতদিন স্থায়ী ছিল সেই বিষয়টা আমরা দেখব। এটিকে একটি উগ্রপন্থী আন্দোলন বলা হচ্ছে। এই যে সাহিত্যিক যে আন্দোলন সেটিকে উগ্রপন্থী আন্দোলন বলা হচ্ছে। এটি বেশি দিন বিস্তার লাভ করতে পারেনি। উগ্রপন্থী আন্দোলন রূপে নেচারিজম সাহিত্যে স্থায়ী প্রভাব বিস্তার করতে পারেনি। তাদের লেখায় শ্রমজীবীর জীবন রূপায়ণে ছলনাভরা নীতিজ্ঞানের সমালোচনা ছিল। কি ছিল? তাদের লেখায় শ্রমজীবীর জীবন রূপায়ণে ছলনাভরা সমালোচনা ছিল। ছলনাভরা সমালোচনা ছিল এবং নীতিজ্ঞানের কথাও ছিল, কিন্তু সেটা আসলে ছলনায় পরিপূর্ণ ছিল। তারপরেও তারা জীবন ও শিল্পের মধ্যবর্তী অবকাশ দূরীকরণে যে সাফল্য লাভ করেছিলেন তার জন্য নেচারিস্টরা স্মরণীয় হয়ে থাকবে। তারপরেও কি বলা হচ্ছে যে জীবন ও শিল্পের মাঝখানে যে দুর্গতি অবকাশ ছিল সেটি তারা দূর করতে সক্ষম হয়েছিল। এই জন্য তারা সাহিত্য অঙ্গনে স্মরণীয় হয়ে থাকবে এবং আমরাও তাদেরকে স্মরণ করব, এই আশাবাদ ব্যক্ত করছি। তোমরা সবাই ভালো থেকো। আজকের মতো খোদা হাফেজ।